আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। তো আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব ইনফ্লামেটরি বাওয়াল ডিজিজ। ওকে, তো আমাদের ফাইনাল প্রফের জন্য ইম্পর্টেন্ট দুটো ইনফ্লামেটরি বাওয়াল ডিজিজ হচ্ছে কি, একটা হচ্ছে আলসারেটিভ কলাইটিস আর একটা হচ্ছে ক্রনস ডিজিজ। ওকে, দুইটা ডিজিজই মোটামুটি বড় রকমের আলোচনা আছে আমাদের ডেভিডসনে। দ্যাটস ওয়াই আমি আইভিডিটাকে দুটো ক্লাসে ডিভাইড করছি। ওকে, তো আমাদের মেডিসিন কোর্স কিন্তু প্রায় শেষের দিকে, খুব সম্ভবত আর 4টা ক্লাস বাকি। হ্যাঁ, এর মধ্যে আইভিডির উপর 2টা ক্লাস আর 2টা ক্লাস হয়তো রেসপিরেটরি সিস্টেমের উপর নিব, ইনশাল্লাহ দেখা যাক। তো যাই হোক, প্রায় শেষের দিকে। তো আজকে ইনশাল্লাহ আলোচনা করতেছে আলসারেটিভ কলাইটিস। ওকে, আলসারেটিভ কলাইটিস জিনিসটা কি দেখেন, কলাইটিস বলতে কোলনকে বোঝাচ্ছে, কোলনে ইনফ্লামেশন বোঝাচ্ছে আইটিস। ওকে, আর আলসারেটিভ মানে এই ইনফ্লামেশনটা আলসারেটিভ টাইপস, যেখানে ইরোশন থাকবে, আলসারেটিভ বা ইরোশন থাকবে ইন দ্য কোলন, এবং দেয়ার ইজ এন ইনফ্লামেশন। ওকে, দিস ইজ কল আলসারেটিভ কলাইটিস। ওকে, তাহলে এটা মেইনলি কোথায় হয়, কোন রিজিয়নে? কোলনে হয়, লার্জ ইন্টেস্টাইন আর কি। হ্যাঁ, বিশেষ করে রেকটামে হচ্ছে সবচেয়ে বেশি হয়, যেটাকে আমরা প্রোকটাইটিস বলি, 40% অ্যারাউন্ড, আর 30 to 40% বলে। ওকে, আর দেখেন এটা কোলনের যে পোর্শনে হোক না কেন, আমরা যখন কোলনকে আপনার কী করে ধরেন, এটা একটা অ্যাসেন্ডিং কোলন, হ্যাঁ, এটা ট্রান্সভার্স কোলন, এটা ডিসেন্ডিং কোলন, এটা সিগময়েড কোলন, দেন রেকটাম। ওকে, এইভাবেই তো জিনিসটা থাকে। আর অ্যাসেন্ডিং কোলনের এইদিকে সিকাম থাকে, এই যে আইলিয়াম এসে অ্যাড হয়। যাই হোক, তো আমরা যখন একটা কোলনের এখানে সেকশন করব, হ্যাঁ, সেকশন করলে দেখবেন যে সবার ভিতরে লেয়ার হচ্ছে মিউকোজা, দেন হচ্ছে সাবমিউকোজা, দেন হচ্ছে মাসেল লেয়ার, দেন হচ্ছে সেরোসা, এরকম করে 4টা লেয়ার থাকে। ওকে, তো ইউজুয়ালি দেখা যায় আলসারেটিভ কলাইটিস হচ্ছে কি ফার্স্ট 2টা লেয়ারকে ইনভেড করে। দ্যাট মিনস আসলে ইনভেড করে যে সাবমিউকোজা ক্রস করে তা না, সাবমিউকোজা পর্যন্ত থাকে। ওকে, আপ টু সাবমিউকোজা। সো ইট এফেক্টস মেইনলি মিউকোজা আর সাবমিউকোজা। ক্রনস ডিজিজের ক্ষেত্রে দেখা যায় তার উল্টো, সেটা কি হয়, ফুল থিকনেসটাকে ইনভেড বা পেনিট্রেশন করে ফেলে, যার কারণে এটার আপনার বায়োপসি করলে বায়োপসি রিপোর্টে আমরা কিন্তু এই যে ফুল থিকনেসটা বুঝতে পারবো। ওকে, আর আলসারেটিভ কলাইটিস হওয়ার পেছনে যদি কোনো কারণ বা কোনো কজ ফাইন্ড আউট করা যাওয়ার চেষ্টা করা হয়, তখন দেখা যায় কি দের ইজ নট এনি ডেফিনিটিভ কজ বাহাইন্ড আলসারেটিভ কলাইটিস। কোনো ডেফিনিটিভ কজ খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং যে প্যাথোফিজিওলজি আছে সেটাও কিন্তু অত বেশি স্টাবলিশড না। তারপরে একটা প্যাথোফিজিওলজি আমাদের ডেভিডসনে লেখা আছে, তবে বলা হয়ে থাকে কি, দেয়ার ইজ এ জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্টাল কম্পোনেন্ট আর ডিসপোজিশন অকার্স ইন আলসারেটিভ কলাইটিস। ওকে, আর আলসারেটিভ কলাইটিস ইউজুয়ালি কাদের বেশি হয়, যারা এক্স স্মোকার আর যারা নন স্মোকার তাদের বেশি হয়। ওকে, ক্রনস ডিজিজ কাদের বেশি হয়, যারা স্মোকার। ওকে, তাহলে দুইটা দুরকম পার্থক্য আর কি। হ্যাঁ, তাহলে দুজনের মধ্যে যদি মেন পার্থক্য বলি, একটা হচ্ছে সাইট, এখানে কোলন, ওটা হচ্ছে কি আপনার মাউথ টু অ্যানাস, যে কোনো সাইটে হতে পারে। ওকে, ওটা ফুল ইনভেশন থাকতে পারে, আর ওটা তো জেনেটিক এনভায়রনমেন্টাল কম্পোনেন্ট থাকতে পারে, ওটা হচ্ছে আপনার স্মোকারদের বেশি হয়। ওকে, এবার আসি আপনার সাইড, বললাম না রেকটামে সবচেয়ে বেশি হয় প্রোকটাইটিস বলে, রেকটামে অ্যারাউন্ড 40 to 50%, সরি আমি 30 to 40 বলছি, এটা হচ্ছে 40 to 50%। ওকে, লেফট সাইডেড কলাইটিস, ওকে, দ্যাট মিনস প্রোকটাইটিসকে সহ নিয়ে যখন লেফট সাইডে ইনভলভ করে, দিস ইজ 30 to 40%। এক্সটেন্সিভ কলাইটিস অ্যারাউন্ড 20%। আমি একটু ছবিগুলো আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, প্রোকটাইটিস 40 to 50%। ওকে, এটা পাশে দেখেন লেফট সাইডেড কলাইটিস, আর তাহলে প্রোকটাইটিস দেখলেন, লেফট সাইডের কলাইটিস দেখলেন, আর একটা হচ্ছে এক্সটেন্সিভ কলাইটিস, এটা আপ টু প্যান কলাইটিস 20%। ওকে, তাহলে কয়টা আছে, আমরা 3টা দেখলাম। তাহলে 3 রকমের আমরা টাইপস দেখলাম, বা অ্যাকর্ডিং টু দ্য সাইট। ওকে, প্রোকটাইটিস হচ্ছে সবচেয়ে বেশি কমন। ওকে, যার কারণে পাররেক্টাল ব্লিডিং ইজ দ্য মোস্ট কমন ক্লিনিক্যাল ফিচার্স ইন কেস অফ আলসারেটিভ কলাইটিস। ওকে, প্রোকটাইটিস ইনভলভ হয়। তাহলে এই হচ্ছে আমরা মোটামুটি কী দেখলাম, সাইটগুলো দেখলাম। এবার এসে মেকানিজম। একটু আগে আমি আপনাদের বলছি যে দের ইজ নট এ ডেফিনিটিভ কজ বিহাইন্ড দ্য আলসারেটিভ কলাইটিস, বাট দের ইজ সাম রিস্ক ফ্যাক্টর অর সাম প্রোভোকিং ফ্যাক্টর। ওকে, যাই হোক দেখেন, মেকানিজম হচ্ছে কি, আমাদের হিউম্যানের ইন্টেস্টাইনে এরকম গার্ড ফ্লোরা থাকে কিছু। হ্যাঁ, হিউম্যান ইন্টেস্টাইনে এরকম কিছু গার্ড ফ্লোরা বা গার্ডে মাইক্রোবস থাকে, বা কী থাকে, কী বলবো, ব্যাকটেরিয়া বলতে পারে, অ্যান্টিমাইক্রোভিয়াল এজেন্ট, যেগুলোর এগেনস্ট আমরা ইউজ করি ব্যাকটেরিয়া আর কি। হ্যাঁ, তো এই গার্ড ফ্লোরা বা ব্যাকটেরিয়া কী করে আপনার ইন্টেস্টিনাল, এই দেখেন এটা হচ্ছে একটা ইন্টেস্টিনাল মিউকোজা লেয়ার। ওকে, যেখানে কিছু এম সেল আছে, আবার কিছু ধরেন মিউসিন সেল আছে, যারা মিউসিন সিক্রেশন করে, এরকম অনেকগুলো সেল আছে। ওকে,
দুই সেলের মাঝখানে কিছুটা স্পেসও আছে। যাই হোক, তো দেখেন এই গাট ফ্লোরাগুলো ইউজুয়ালি আপনার কি হয় দেখা যায় কি সামটাইমস সেল করতে কি হয় টেকেন আপ করে। একটু এখানে লেখা আছে দেখেন, দিস ব্যাকটেরিয়া আর দ্য গাট ফ্লোরা এন্টিজেন আর টেকেন আপ বাই দ্য স্পেশালিস্ট সেল বাই কী হয় টেক করে, হ্যাঁ, আর পাস বিটুইন লিকি এপিথেলিয়াল সেল। তাহলে দুভাবে যেতে পারে, এক হচ্ছে টেক হয়ে, আর দ্বিতীয় হচ্ছে এরকম বিটুইন টু এপিথেলিয়াল সেল দিয়ে কিন্তু গাট ফ্লোরা চলে আসতে পারে। অথবা কী লিখছে, অর এন্টার দ্য লেমিনা প্রোপ্রিয়া থ্রু আলসারেটেড মিউকোজা। কোনো জায়গায় যদি আলসারেশন থাকে, ধরেন এই জায়গায় আলসারেশন আছে, সেই জায়গায় দিয়ে এন্টার করতে পারে। ওকে, তাহলে গাট ফ্লোটা এন্টার করলো। এখন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল লাইক বি লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ আর ড্যান্ড্রিয়াটিক সেল কী করে, এই গাট ফ্লোটাকে কী করে আপনার রিসিভ করে কী করে হেল্পার টি সেল বা টি হেল্পার সেলের কাছে কী করে প্রেজেন্ট করতেছে। ওকে, এই গাট ফ্লোটাকে কী করতেছে, প্রেজেন্ট করতেছে কি আপনার টাইপ 1 টি হেল্পার সেলের কাছে কি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। ওকে, তো প্রেজেন্ট করার পর কী হলো, টি সেল অ্যাক্টিভেশন হলো। ওকে, এবং সেই ডিফারেন্সিয়েশন হয়ে আপনার কী হলো, সাইটোকাইন রেসপন্স করতেছে। ওকে, যেখানে অনেকগুলো সাইটোকাইন সিক্রেশন হচ্ছে লাইক ইন্টারফেরন, গামা আর আদার সাইটোকাইন। ওকে, তো ফার্দার আবার কী হয়, কিছু টি সেলের আপনার অ্যাক্টিভেশন হয় এবং দেখা যায় কি পরিশেষে আরও অনেকগুলো ইন্টারলিউকিন 12, 23, 1, 6 এরকম টিউমার নেক্রোসিস ফ্যাক্টর অনেকগুলো সাইটোকাইন রিলিজ হয়। মুদ্রা কথা হচ্ছে কি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল দ্বারা যখন টি হেল্পার সেল অ্যাক্টিভেশন হয়, সে ইন্টারফেরন গামা সিগ্রেশন করে, পরবর্তী দেখা যায় আরও অনেকগুলো এরকম সাইটোকাইন রিলিজ হয়। ওকে, এই যে টিউমার নেক্রোসিস ফ্যাক্টরগুলো আপনার বা এই বিশেষ করে টিউমার নেক্রোসিস ফ্যাক্টরটি কী করে, এখানে সেলুলার টিস্যু কী করে ড্যামেজ করে, কী করে আপনার আলসারেশন ফর্মেশন করে। দিস ইজ দ্য মেকানিজম। ইউজুয়ালি এইটুক পর্যন্ত সবার হয়, বাট এখান থেকে আলসারেশন ফর্মেশনটা সবার হয় না। এটা কাদের হয়, যারা ইমিউনোলজিক্যালি সাপ্রেসড, যাদের জেনেটিক্যাল প্রিডিসপোজিশন আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার আলসারেশন হয়। আর বাকিদের ক্ষেত্রে হচ্ছে কি সাইটোকাইন রিলিজ হয়ে আপনার কী করে এটা হেলদি ইন্ডিভিজুয়ালরা কী করে আপনার সেলফ লিমিটিং ওয়েতে হেলদিটা এটা কী করে ম্যানেজ করে নেয়। বাট যাদের প্রিডিসপোজড আছে জেনেটিক্যালি পারসন, তাদের কি হয় আপনার ডিসরেগুলেশন অফ দ্য ইউনিট ইমিউনিটি ম্যাট্রিক্যাল ইনফ্লামেটরি বাউল ডিজিজ, তাদের ক্ষেত্রে আলসার ফর্মেশনটা হয়। সো দিস ইজ দ্য ইন শর্ট মেকানিজম ডেভিডসনের যেটা আছে আর কি। হ্যাঁ, তাহলে আমরা সাইট পড়লাম, প্যাথোফিজিওলজি পড়লাম, আর কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা পড়লাম। কিন্তু কিছু লাইন একটু মার্ক করি এফসিপিএস পারপাসে। আলসারেটিভ কোলাইটিস অ্যান্ড ক্রোনিক ডিজিজ আর ক্রনিক ইনফ্লামেটরি বাউল ডিজিজ। ওকে, আর এইগুলোতে রিল্যাপসিং আর রিমিটিং কী আছে, কিছু প্রপার্টিস আছে। ওকে, এই ডিজিজগুলোর মধ্যে বেশি সিমিলারিটিস আছে, বাট সামটাইমস ইম্পসিবল টু ডিফারেন্সিয়েট বিটুইন দ্যাম বিকজ দ্যার ইজ মোর সিমিলারিটিস দ্যান ডিফারেন্সিয়েশন বা দ্যান ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। ওকে, তবে ক্রুশিয়াল ডিস্টিংশন পয়েন্ট কি, আলসারেটিভ কোলাইটিসে ইনভলভ হয় কলন, আর কোন ডিজিজ হচ্ছে কি এনি পার্ট অফ দ্য জিআইটি ট্র্যাক্ট লাইক মাউথ টু অ্যানাস। ওকে, সামারি করা আছে একটা পার্থক্যটা আমি ইনশাল্লাহ একটু পরে দেখব। এই যে বক্সটা, ওকে, বক্সটা আজকে না দেখি, এটা ইনশাল্লাহ দেখে ক্রনিক ডিজিজের ক্লাসে পড়াবো। সো প্যাথোফিজিওলজি ওই যে আমরা যা পড়ছি ওইটুকু জানলে মোটামুটি চলবে। সরি, কোথায় চলে গেল, আচ্ছা একটু বুঝতেছি। যাই হোক, আমরা আছে হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজি, কত 763, 763। ওকে, আচ্ছা আমরা এই দিক থেকে তাহলে সাইন সিমটমসগুলো একটু দেখতে থাকি। সাইন অ্যান্ড সিমটমসের মধ্যে কী আছে দেখেন, রেকটাল ব্লিডিং। তাহলে কী আছে দেখেন, রেকটাল ব্লিডিং উইথ প্যাসেজ অফ, আপাতত বুকস লাগবে না, লাগলে আমরা করবো। তাহলে একটা হচ্ছে কি রেকটাল ব্লিডিং উইথ প্যাসেজ অফ মিউকাস অ্যান্ড ব্লাডি ডায়রিয়া। একটু দেখেন, এটা ধরেন একটা কোলনের কোন পার্সন, ধরেন এটা একটা রেকটাম, যাই হোক, অথবা সিগময়েড কোলন। তো ধরেন এখানে কী হলো, আলসারেশন আর ইরোশন হলো। এই যে রেকটাম থেকে আপ টু রেকটাম বা বলেন কি বলেন সিকাম থেকে, হ্যাঁ, রেকটাম পর্যন্ত যে এরিয়াটা আছে, ইউজুয়ালি এগুলোর কাজ কি আপনার ওয়াটার অ্যাবজর্পশন করা। ওকে, পিওর রেকটামের কাজ হচ্ছে আপনার স্টুলটাকে কী করা, জমা রাখা। ওকে, বাট আপ টু রেকটামের আগ পর্যন্ত সেখান থেকে গেলো মেন ফাংশন হচ্ছে কি ওয়াটার অ্যাবজর্পশন করা। ওকে,
তো দেখা যায় কি ইন কেস অফ প্রোকটাইটিস, হ্যাঁ, যেখানে র্যাকটাম সাথে কিছুটা সিগময়েড কোলন ইনভলভ থাকে, সেই সব ক্ষেত্রে দেখা যায় কি ওয়াটার ঠিকঠাক অ্যাবজর্ব হচ্ছে না। এনি টাইপস অফ কলাইটিস লাইক র্যাকটাম হোক, লেফট সাইডেড হোক, এক্সটেন্সিভ হোক, সবগুলোতে দেখা যায় ওয়াটার ঠিকঠাক অ্যাবজর্ব হচ্ছে না, যার কারণে ওয়াটারটা কী হয় আপনার এদিক দিয়ে না গিয়ে এদিক দিয়ে এক্সক্রিয়েশন হচ্ছে। ইটস লুকস লাইক এ ডায়রিয়া, এবং সাথে পেশেন্টের কিন্তু কী থাকতেছে, পাশাপাশি ডিহাইড্রেশন থাকতেছে। ওকে, আর দেখা যায় কি এই র্যাকটাম অথবা আদার্স যে লেয়ার ইনভলভ হচ্ছে সেখানে যে সেলুলার ইরোশন হচ্ছে সেখান থেকে ব্লিডিং হয়। ওকে, এই ব্লিডটা কী হয়, স্টুলে মিক্স হয় এবং পেশেন্টের ব্লাডি ডায়রিয়া হিসেবে প্রেজেন্ট করে। ওকে, তাহলে প্রথম ফিচার্স ইন কেস অফ কি প্রোকটাইটিস সেটা হচ্ছে কি রেক্টাল ব্লিডিং, মিউকোজাল ডায়রিয়া। ওকে, আর সাথে কী হয় মিউকোজাল ড্যামেজ বোঝাচ্ছে, সাথে কী হয় স্মল ভলিউম ফ্লুইডস ইন স্টুল। ওকে, স্মল ভলিউম ফ্লুইড ইন স্টুল এগুলো থাকতে পারে, অথবা পেশেন্ট দেখা যায় কি প্যালেটি স্টুলস ডিউ টু কনস্টিপেশন। এদের আসলে র্যাকটামে যখন আপনার কী হয় ইরোশন হয়, হ্যাঁ, এখানে একটা ইনফ্লামেশনের মতো ফিচার্স থাকে। সেই ইনফ্লামেশন হলে এই জায়গা দিয়ে আপনার স্টুল পাস করতে চাইবে না, এবং এখানে আস্তে আস্তে কী হবে কনস্টিপেশনের মতো হবে এবং খুব অল্প অল্প করে পাস করবে, লুকস লাইক এ প্যালেটি স্টুলস। ওকে, তাহলে এরকম ফিচার্স থাকবে ইন কেস অফ প্রোকটাইটিস। তাহলে প্রথম কথা র্যাকটাল ব্লিডিং, সেকেন্ড হচ্ছে মিউকোজাল ড্যামেজ। মিউকোজাল ড্যামেজ হয়ে কী হলো, মিউকোজাল ড্যামেজ হয়ে মিউকোজাল শেডিং হবে। দেন হচ্ছে স্মল ভলিউম ফ্লুইড স্টুলস অথবা পিলেটি স্টুলস ডিউ টু কনস্টিপেশন হুইচ অকার্স ডিউ টু ইনফ্লামেশন ইন দ্য রেক্টাম। আর লেফট সাইডে আর এক্সটেন্সিভ কোলাইটিসের ক্ষেত্রে কী দেখা যায়, এইগুলো ছাড়া উপরেরগুলো ছাড়া কি দেখা যায়, সাথে অ্যাবডোমিনাল ক্র্যাম্প দেখা যায় লেফট সাইডে। ওকে, পেশেন্ট লোয়ার লাম্বারে কোয়াড্রেন্টে একটা কি হয় রেজিন একটা পেইনের হিস্ট্রি দিতে পারে। ওকে, তাহলে এইটুক হচ্ছে মেইন ক্লিনিক্যাল ফিচার। সাথে পেশেন্টের যখন আস্তে আস্তে কী হয় সিভিয়ারিটির দিকে যায়, যেমন ধরেন এটা ধরেন একটা কোলন, হ্যাঁ, যখন এখানে ইনফ্লামেশন হচ্ছে, হ্যাঁ, ইনফ্লামেশন হলে এখানে বেশি বেশি কী রিলিজ হচ্ছে, নাইট্রোজেন মনোক্সাইড রিলিজ হচ্ছে, যেগুলো গিয়ে ভাওয়ালকে কী করতেছে আপনার ডাইলেটেড করতেছে। ওকে, পাশাপাশি এখানে কিছু নিউরন আছে মাইন্টেরিক প্লেক্সাস। ওকে, এদেরকে ইনহিবিট করতেছে কে ইনফ্লামেশন প্রসেসটা। তো মাইন্টেরিক প্লেক্সাস যখন ইনহিবিশন হয়, সাথে নাইট্রোজেন মনোক্সাইড যখন রিলিজ হয়, আলটিমেটলি ইন রেজাল্ট কী হয় এখানে ভাওয়ালটা ডাইলেশন হয়। ওকে, তো ডাইলেশন হয়ে পেশেন্টের কী ডেভেলপ করে মেগাকোলন ডেভেলপ করে। ওকে, মেগাকোলনটা আস্তে আস্তে টক্সিক মেগাকোলনে কনভার্ট হয়, যখন কি হয় আপনার এখানে কিছু চেঞ্জ আসে। কী চেঞ্জ একটু দেখেন, আমি একটু আগে বলছি কি আমি আপনাদেরকে বোঝাচ্ছি ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে আমরা কী কী লিখবো। ইনফ্লামেশন যখন অ্যাক্টিভ থাকে, পেশেন্টের নাইট্রোজেন মনোক্সাইড রিলিজ হয়, বাউলটা ডাইলেশন হয়। ওকে, এবং বাউল ডাইলেশন হয়, পাশাপাশি বাউলের কী হয় থিনিং হয়। আবার কি বললাম মাইন্টেরিক প্লেক্সাস কী হয় ইনহিবিশন হচ্ছে নার্ভস। ওকে, দ্যাটস ওয়াই কন্ট্রাকশন ফেল হয়ে এখানেও কিছু বাউল ডাইলেশন হচ্ছে। ওকে, যখন মোর দ্যান 6 সেন্টিমিটার ডাইলেটেড হয়ে যায় এবং থিনিং হয়ে যায়, দিস ইজ কল মেগাকোলন। সাথে যখন টক্সিক অ্যাপিয়ারেন্স থাকবে, কীরকম, এটা যদি 3 হয়ে যায়, হ্যাঁ, বাল্বটা যদি 3 হয়ে যায়, তখন অর্গানিজম খুব দ্রুত এখান থেকে কী করে আপনার সিডস করে কোথায় চলে যেতে পারে, ব্লাডে সিডস করতে পারে, ব্লাডে থাকতে পারে। ওকে, ব্লাডে তখন থাকে যখন পেশেন্টের ফিভার, পালস হাই, লো ব্লাড প্রেশার, ডাব্লিউবিসি হাই আর লিউকোসাইট এরকম ফিচার্স থাকে, দিস ইজ কল টক্সিক মেগাকোলন। ওকে, আর পেশেন্টের যখন থিনিং হয়, রিস্ক অফ পারফোরেশন অলসো অকার্স। তাহলে ক্লিনিক্যাল ফিচার্সে আমরা কিছু এজ ইউজুয়াল সিমটমস বলবো, কিছু সিভিয়ারিটির কেজের সিমটমস বলবো, যেমন টক্সিক মেগাকোলনের কী কী আছে দেখেন, ফিভার, হার্ট রেট বেশি, সাইনে পেরিটোনিয়াল ইনফ্লামেশন, আর দেন সাথে কি অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, অ্যাবডোমিনাল পেন এক্সেট্রা। ওকে, কী হচ্ছে পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার্স। পেশেন্টের সাইনাম সিমটমস বা ক্লিনিক্যাল ফিচার্স যা বললাম সবগুলো ইন্টেস্টিনাল। ওকে, পেশেন্টের কিছু এক্সট্রা ইন্টেস্টিনাল ক্লিনিক্যাল ফিচার্স থাকে। দেখেন এক্সট্রা ইন্টেস্টিনাল কী ক্লিনিক্যাল ফিচার্স থাকে, ডেভিডসন কিন্তু লাগবে আসলে এখানে, ডেভিডসন ছাড়া পারা যাবে না। 763 না, একটু দেখি, চলে আসছে। এই যে মেকানিজমটা তো পড়ে হচ্ছে। হ্যাঁ, এখন কী বলবো আপনাদেরকে, এখন বলবো হচ্ছে এক্সট্রা ইন্টেস্টিনাল ফিচার্স। দেখেন এক্সট্রা ইন্টেস্টিনাল কী ফিচার্স পেশেন্টের মধ্যে থাকবে। দেখেন পেশেন্টের বডিতে কোন সিস্টেমটা অ্যাক্টিভ আছে, পেশেন্টের বডিতে হচ্ছে কি আপনার বেশি বেশি সাইটোকাইন প্রোডাকশন হচ্ছে। হ্যাঁ,
ইন্টারলিউকিন 2, দেন 6, দেন 12, এরকম অনেকগুলো 23 অনেকগুলো সাইটোকাইন রিলিজ হচ্ছে এবং পেশেন্টের বডিতে একটা ইনফ্লামেশন, অ্যাক্টিভ ইনফ্লামেশন আছে, যার কারণে দেখা যায় এই ইনফ্লামেশন যখন তার কনজাংটিভারকে ইনক্লুড করে, হ্যাঁ, বা ইনভলভ করে, পেশেন্টের হয়ে যায় কনজাংটিভাইটিস। ওকে, ইউভিয়াল ট্র্যাককে ইনভলভ করলে আইরিটিস। ওকে, আর এপিস্ক্লেরাকে ইনভলভ করলে এপিস্ক্লেরাইটিস। তাহলে এই কথাগুলো আমি লিখলাম, কি লিখলাম, ইনফ্লামেশনটা কোথায় ইনভলভ করতেছে, ইউভিও এবং এপিস্ক্লেরাইটিস এবং আইরিটিস হতে পারে। ওকে, আর পেশেন্টের মাউথ আলসার হতে পারে, এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন আর কি, হ্যাঁ। তারপর পেশেন্টের সাইটোকাইন যেহেতু বেশি বেশি রিলিজ হচ্ছে, এগুলো হাইপোথ্যালামাসে গিয়ে কী হয়, আপনার পোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন বাড়াতে এবং পেশেন্টের কী থাকতে পারে, ফিভার থাকতে পারে। ওকে, আর পেশেন্টের স্কিনের দিকে তাকালে দেখেন পেশেন্টের এরকম রেড কিছু অ্যাপিয়ারেন্স থাকতে পারে, দিস ইজ কল ইরাইথেমা নোডিয়াসম। ওকে, আর পেশেন্টের আলসারের মতো একটা থাকতে পারে, এটাকে পায়োডার্মা গ্যাংগ্রিওসাম। এগুলো সবগুলো অ্যাক্টিভ ইনফ্লামেশনের কারণে হচ্ছে। এগুলো কিছু ছবি আমি সংগ্রহ করছি ইউটিউব থেকে, যেখানে এটা হচ্ছে ইরাইথেমা নোডিয়াসম, রেডিশ টাইপসের একটা লেশন। ওকে, আর এটা হচ্ছে কি পায়োডার্মা গ্যাংগ্রিওসাম। ওকে, যেটা একটা আলসারেশনের মতো। তাহলে এরকম দুটো ফিচার্স কোথায় আছে, স্কিনে আছে। তাহলে আমরা কী কী পাইলাম, একটা হচ্ছে স্কিনের ফিচার্স পাইলাম, তারপর হচ্ছে কি আইতে ফিচার্স পাইছি, হাইপোথ্যালামাস অ্যাক্টিভেশনে পাচ্ছি, হ্যাঁ। বোনস ও বাটিব্রাতে কী হয়, তাদের যে আপনার বাটিব্রা বা বোনস আছে সেখানেও ইনফ্লামেশন হয় এবং সেখানে ইনফ্লামেশনের পেশেন্টে কী হতে পারে, স্যাক্রোআইলাইটিস হতে পারে, স্পন্ডাইলাইটিস হতে পারে, স্পন্ডাইলাইটিস এবং স্যাক্রোআইলাইটিস হয়। ওকে, পেশেন্টের জয়েন্ট ইনভলভ হয়ে লার্জ জয়েন্ট আর্থ্রাইটিস হতে পারে। ওকে, এই যে লার্জ জয়েন্ট আর্থ্রাইটিস দেখেন সবগুলো আইটিস যুক্ত, দ্যাট মিনস ইনফ্লামেশন আছে, সেটা বোঝাচ্ছে। পেশেন্টের লিভারে কী হচ্ছে, আপনার ভাইল একটা ইনফ্লামেশন হচ্ছে এবং পেশেন্টের কী দেখাচ্ছে, প্রাইমারি স্ক্লেরোজিং কলানজাইটিস। ওকে, এবং পেশেন্টের দেখা যায় কি প্রাইমারি স্ক্লেরোজিং কলানজাইটিস থাকতেছে ডিউ টু ইনফ্লামেশন অফ দ্য হেপাটিক ডাক্ট। ওকে, এছাড়া পেশেন্টের এলপি লেভেল, গামা গ্লোবুলিন টি লেভেলটা ইনক্রিজড হয়, পেশেন্টের সিরোসিস ডেভেলপ করতে পারে এবং দেখা যায় কি রিস্ক অফ কোলাঞ্জিওকার্সিনোমা ইনক্রিজড ইন কেস অফ আইভিডি পেশেন্ট আর আলসারেটিভ কলাইটিস পেশেন্ট। ওকে, পেশেন্টের ভেসেলসের কিছু চেঞ্জ, যেমন ওখানে ভল উইলিভেন ফ্যাক্টর যেটা আছে আমাদের ক্লটিং ফ্যাক্টর, সেটার পরিমাণ বেড়ে যায় ভেসেলসে, হ্যাঁ, যার কারণে পেশেন্টের ভ্যানাস থ্রম্বোসিস ফর্মেশন হয়। তাহলে এখানে লেখা আছে দেখেন, ভ্যানাস থ্রম্বোসিস ডিউ টু ইনক্রিজিং অফ বন উইলিভেন ফ্যাক্টর। ওকে, এছাড়া পেশেন্টের পোর্টাল ভেইন থ্রম্বোসিস আছে, মেসেন্টেরিক ভেইন থ্রম্বোসিস আছে। ওকে, তাহলে দিস ফিচার্স আর ডিউ টু বন উইলিভেন ফ্যাক্টর। এছাড়া আদার্স কিছু ফিচার্স আমরা এখান থেকে পড়ে নেব, যেমন গল স্টোন থাকতে পারে, অটোইমিউন হ্যাপাটাইটিস থাকতে পারে। একটা মানুষের যখন অটোইমিউন ডিজিজ থাকবে একটা, হ্যাঁ, আমাদের অবশ্যই চার্জ করতে হবে তার আদার কোনো অটোইমিউন ডিজিজ আছে কিনা। ওকে, পেশেন্টের ফ্যাটি লিভার থাকতে পারে, লিভার অ্যাবসেস থাকতে পারে। ওকে, দিস আর দ্য এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন হুইচ ক্যান ফাউন্ড ইন কেস অফ আলসারেটিভ কলাইটিস। ওকে, অলসো ইন কেস অফ ক্রনস ডিজিজ। তাহলে এই এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন কার জন্য, আইভিডির জন্য, দ্যাট মিনস বোথ আলসারেটিভ কলাইটিস অ্যান্ড ক্রনস ডিজিজ। ওকে, তাহলে ক্রনস ডিজিজ পড়ার সময় এগুলো আমরা আর পড়বো না। ওকে, তাহলে আমরা আলসারেটিভ কলাইটিসের ক্লিনিক্যাল ফিচার্স মোটামুটি শেষ করলাম। ওকে, তারপর হচ্ছে প্যাথোফিজিওলজি শেষ করলাম। এবার দেখেন আলসারেটিভ কলাইটিসে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে কি যখন আমরা হিস্টোলজি করবো বা বায়োপসি করবো। ওকে, বায়োপসি দেখেন এখানে কী পাওয়া যাচ্ছে, এই যে আমি রেডিশ করে দিচ্ছি, দিস ইজ কল ক্রিপ্টস অ্যাবসেস। তাহলে ক্রিপ্টে কী পাওয়া যাচ্ছে, অ্যাবসেস পাওয়া যাচ্ছে। কেন দেখেন একটু এই চিত্রে তাকান, আমরা একটা ইন্টেস্টিনাল লেয়ার রাখছি, মিউকোজা লেয়ার, যেখানে অনেকগুলো ভিলাই দেখতেছি, নিচে অনেকগুলো ক্রিপ্টস দেখতেছি। এই আইভিডি বা আলসারেটিভ কলাইটিসে কী হয়, এই ক্রিপ্টসগুলো কী হয়, ডিস্ট্রাকশন হয়। ওকে, এবং ওখানে নিউট্রোফিল অ্যাকুমুলেশন হয়, কী ফর্মেশন হয়, ক্রিপ্টস অ্যাবসেস ফর্মেশন হয়, যেটা আমরা বায়োপসিতে পাবো। ওকে, তাহলে এই হচ্ছে একটা ফিচার্স। আর একটু একবার রিডিং দিয়ে দিই, এখানে কী ইম্পর্টেন্ট কী আছে দেখেন, ইনফ্লামেশন ইনভ্যারিয়েবলি ইনভলভ রেকটাম প্রোক্টাইটিস অ্যান্ড স্প্রেডস ইন অ্যাসেন্ডিং ম্যানার, উপর দিকে যাচ্ছে, যেটা প্যানকলাইটিস পর্যন্ত করতে পারে। ওকে, ইন লং স্ট্যান্ডিং প্যানকলাইটিস দেখা যাচ্ছে কি পেশেন্টের কী হয়, ভাউলটা শর্টেন হয় এবং পোস্ট ইনফ্লামেটরি সিউডোপোলিপ পাওয়া যায়। সো সিউডোপোলিপ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আলসারেটিভ কলাইটিসে পাওয়া যায়। ওকে, এছাড়া দেখা যায় কি পেশেন্টের কী হয়, আপনার আর যে আলসারেশন বা যে ইনফ্লামেটরি প্রসেস সেটা লিমিটেড টু দ্য মিউকোজা and spares the deeper layer of the vowel wall and also involve submucosa. Okay, both acute chronic inflammatory cell infiltrate, lamina propria and cryptitis and crypt sepsis formation occurs. Okay, তাহলে এগুলো হচ্ছে আমরা পড়ে ফেলছি, আগের পেজে আসি, বক্সটা পড়বো না আজকে। প্যাথোফিজিওলজি আমি যেটা বলছি সেটা, হ্যাঁ, এখানে কিছু কথা আছে, এনভায়রনমেন্টাল বা জেনেটিক যে প্রিডিসপোজিশন আমরা বারবার বলতেছি, কী লেখা আছে এনভায়রনমেন্টে দেখেন, আলসারেটিভ কলাইটিস ইজ মোর কমন ইন নন স্মোকার অ্যান্ড এক্স স্মোকার।
আর ক্রোনিক ডিজিজ হচ্ছে উল্টা, স্মোকারে বেশি হয়। ওকে, হাই রিফাইন সুগার ডায়েট, লো রেসিডিউ যারা আছে তারা হচ্ছে ক্রোনিক ডিজিজ বেশি হয়। আর কমেনশাল গার্ড মাইক্রোবায়োটা যখন অল্টার্ড হয়, ডিসবায়োসিস হয়, তখনও কিন্তু সিডি, ক্রনিক ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস হতে পারে। যাদের অ্যাপেন্ডিসেক্টমি করা থাকে তাদের আলসারেটিভ কোলাইটিস হওয়ার সম্ভাবনা কম। ওকে, আর এখানে কিছু কি আছে, জেনেটিক কজ আছে। ফার্স্ট ডিগ্রি রিলেটিভস থাকলে সেক্ষেত্রে 10% হওয়ার সম্ভাবনা, 10% পিপলের আইবিডি হওয়ার সম্ভাবনা আছে। আর এইচএলএ লোকাসের সাথেও কিন্তু একটা কি আছে, অ্যাসোসিয়েশন আছে, মানে দ্যাট মিনস যাদের এইচএলএ পজিটিভ থাকে তাদেরও আইবিডি হওয়ার পসিবিলিটি আছে। এখানে অনেকগুলো ফ্যাক্টরস আমরা অত কিছু আপাতত লাগতেছে না, হ্যাঁ, যখন লাগবে তখন পড়া হবে, তবে আপাতত লাগতেছে না। আচ্ছা, তাইলে আমরা এখন আসি ক্লিনিক্যাল ফিচার শেষ করলাম, এবার আসি ইনভেস্টিগেশন কী করব। দেখেন ইনভেস্টিগেশন, পেজটা মনে হয় এখানে নাই, আসেই নেই। যাই হোক, আমি বলছি ইনভেস্টিগেশন কী কী করবো। ঠিক আছে, এটা হয়তো মিস কেস আর কি, হ্যাঁ। আচ্ছা, টক্সিক মেগাকোলন, আচ্ছা ইনভেস্টিগেশন তাহলে কী কী করবো। ফার্স্ট ইনভেস্টিগেশন হচ্ছে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করবো, হ্যাঁ। তাহলে ফার্স্ট ইনভেস্টিগেশন হচ্ছে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করবো, যেখানে আমরা কী পাবো, অ্যানিমিয়া পাবো। তাহলে ফুল ব্লাড কাউন্ট যদি করে আমরা সেখানে কী পাবো, অ্যানিমিয়া পাবো, যেটা রেজাল্টেড ফ্রম ব্লিডিং অর ম্যালঅ্যাবজর্পশন অফ আয়রন, ফলিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন B12। ওকে, প্লাটেলেট কাউন্ট মে বি হাই, যেটা একটা কী হয়, ক্রনিক ইনফ্লামেশনকে ইন্ডিকেট করতেছে। ওকে, তাহলে প্রথম ইনভেস্টিগেশন হচ্ছে একটা সিবিসি। 2 নম্বর হচ্ছে সেরাম অ্যালবুমিন, সেরাম অ্যালবুমিন কনসেন্ট্রেশন ফলস, ওকে, অ্যাজ এ কনসিকুয়েন্স অফ প্রোটিন লজিং এন্টারোপ্যাথি, ইনফ্লামেটরি ডিস অর পুয়ার নিউট্রিশন। ওকে, থার্ড হচ্ছে কি ইএসআর এবং সিআরপি, যেগুলো আমরা কী পাবো, ইলিভেশন পাবো। ওকে, যেহেতু অ্যাবসেস ফর্মেশন হচ্ছে এবং একটা ইনফ্লামেশন আছে। ফোর্থ নম্বর হচ্ছে কি কী লিখলাম, ক্যালপ্রোটেকটিন। ওকে, যেটা একটা হাই সেন্সিটিভিটি ফর ডিটেক্টিং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইনফ্লামেশন। ওকে, মেবি এলিভেটেড, তাহলে ফিটাল ক্যালপ্রোটেকটিন এটার লেভেলটা কী হবে, ইলিভেশন হবে। ওকে, সামটাইমস দেখা যায় কি সিআরপি নর্মাল থাকতে পারে, বাট ফিটাল ক্যালপ্রোটেকটিনটাই বাড়তি আছে। ওকে, তারপর এই হচ্ছে মোটামুটি ইনিশিয়াল ইনভেস্টিগেশন। এছাড়া আমরা কী করতে পারি, ব্যাকটেরিওলজি, দ্যাট মিনস কি স্টুল কালচার, ব্লাড কালচার, স্টুল এক্সামিনেশন। ওকে, যেখানে আমরা কী পাবো, আপনার অর্গানিজম পেতে পারি। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার কালচার। 6 নম্বর হচ্ছে কি এন্ডোস্কোপি। ওকে, তাহলে এন্ডোস্কোপি আমরা কী করবো, উইথ বায়োপসি করবো। ওকে, আমরা কী করতে পারি, এখানে অনেক ডিটেলস কথা লেখা আছে, আমাদের ফাইনাল প্রফেতে এত লাগবে না, আমরা লিখতে পারি কি ফ্লেক্সিবল সিগমোইডোস্কোপি। ওকে, আমরা লিখতে পারি ফ্লেক্সিবল সিগমোইডোস্কোপি ইজ অকেশনালি পারফর্ম টু মেক এ ডায়াগনোসিস স্পেশালি ডিউরিং একিউট সিভিয়ার প্রেজেন্টেশন। ওকে, তাহলে আমরা বাস্তব কিন্তু আসলে কলোনোস্কোপি করে ফেলে, সমস্যা নেই। কলোনোস্কোপি উইথ বায়োপসি লিখবো, তবে সেটা একটা ক্ষেত্রে করা যাবে না যখন টক্সিক মেগাকোলন থাকবে, বিকজ দেয়ার ইজ মোর চান্স অফ পারফোরেশন। ওকে, তাহলে আমরা যদি তাকে কলোনোস্কোপি করি, হ্যাঁ, আলসারেটিভ কোলাইটিস আসলে কী পাবো, আমরা যদি আর কলোনোস্কোপি করি আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে আমরা তার হচ্ছে কি আপনারা কী পাবো, কন্টিনিউয়াস একটা আলসারেশন পাবো। এই যে এই ছবিটা দেখেন, কন্টিনিউয়াস একটা লেশন পাবো এরকম। ওকে, তাহলে আমরা একটা কী পাবো, কন্টিনিউয়াস লেশন পাচ্ছি, দেখেন কন্টিনিউয়াস লেশন। ওকে, আর এটা কোথায় পাবো, কলোনোস্কোপি বা সিগমোইডোস্কোপি যেটাই বলুন সেটাতে পাবো। সাথে পেশেন্ট যখন আমরা বায়োপসি নেবো, বায়োপসিতে কী দেখবো, মিকোজা সাবমিকোজা ইনভলভ। তো বায়োপসিতে কী পাবো, মিকোজা প্লাস সাবমিকোজা ইনভলভ, সাথে হচ্ছে ক্রিপ্স অ্যাবসেস, এগুলো বায়োপসিতে পাবো। ওকে, 6 নম্বর ইনভেস্টিগেশন শেষ। দেন 7 নম্বর হচ্ছে এই যে সিউরো পলিপের কথা লেখা আছে, এই যে অ্যাক্টিভ আলসারেটিভ কোলাইটিসে কী আছে দেখেন, অ্যাক্টিভ আলসারেটিভ কোলাইটিসে অনেকগুলো দেখেন আলসারেশনের স্পট আছে। ওকে, সাথে পেশেন্টের কী আছে, কন্ট্যাক্ট ব্লিডিং আছে। হ্যাঁ, যাই হোক, তাহলে আমরা এরকম অনেকগুলো ফিচার্স পাচ্ছি। তাহলে মিউকোজা সাবমিউকোজা ইনভলভমেন্টটা পাবো, তারপর কোলনে একটা কন্টিনিউয়াস আলসার পাবো, কোথায় ইনভলভ আছে সেটা পাবো, কোনো স্কিপলেশন আছে কিনা সেটা দেখবো। কেন, বিকজ ক্রনিক ডিজিজে স্কিপলেশন থাকে, যেটা এখানে পাবো না। ওকে, এখানে কোনো গ্র্যানুলোমা পাবো না, যেটা আমরা কোথায় পাবো,
ক্রস ডিজিসে পাবো, ওকে, এখানে ক্রিপস অ্যাবসেস পাবো, এখানে সামটাইমস সিউডো পলিপ পাবো। একটু আগে বলছি এখানে সামটাইমস কী পাওয়া যায়, সিউডো পলিপ পাওয়া যায়। এই যে দেখেন সিউডো পলিপের কথা লেখা আছে, ওকে। এই হচ্ছে ইনভেস্টিগেশন। আর সাথে এবার আসি রেডিওলজি। রেডিওলজির মধ্যে আমরা একটা এক্স রে করতে পারি, ওকে, এক্স রে অ্যাবডোমেন করতে পারি, যেখানে আমরা এরকম কী বলবো কলোনিক ডাইলেটেশন মোর দেন 6 সেন্টিমিটার আর ইকুয়াল টু 6 সেন্টিমিটার বুঝবো, যেরকম আমরা টক্সিক মেগাকোলন কী করবো হিসেবে আমরা প্রেজেন্ট করতে পারবো, ওকে। তাহলে অ্যাবডোমেন এক্স রেটা আমরা বায়োপসির আগে করার চেষ্টা করবো, যাতে টক্সিক মেগাকোলন আছে কিনা সেটা আগে এক্সক্লুড হয়ে না, ওকে। আর পেশেন্টদের ধরেন এরকম মোর দেন 6 সেন্টিমিটার পাইছেন, সেক্ষেত্রে আপনি তার আদার টক্সিক মেগাকোলনের ফিচার যেমন ফিভার, ডাব্লিউবিসি রেস্ট, হার্ট রেট রেস্ট, ব্লাড প্রেশার লো, অ্যাবডোমেন পেন আছে কিনা সেগুলো ইভ্যালুয়েট করে নেবেন, ওকে। এছাড়া পেশেন্ট করতে পারে হচ্ছে কি একটা বেরিয়াম অ্যানামা। বেরিয়াম অ্যানামাতে আমরা কী পেতে পারি, যদি এটা লেস সেন্সিটিভ ইনভেস্টিগেশন দেন কলোনোস্কোপি ইন পেশেন্ট উইথ কলাইটিস লেখা আছে, এটা লেস সেন্সিটিভ, ওকে। কলোনোস্কোপি কিন্তু মোটামুটি একটা আবার কি লিখছে দেখুন, হয় কলোনোস্কোপি ইনকমপ্লিট সিটি কলোনোগ্রাম ইজ প্রেফার্ড। কলোনোস্কোপির মাধ্যমে যদি কি হয় ডায়াগনোস করা যাচ্ছে না, সেক্ষেত্রে সিটি কলোনোগ্রাম করতে পারে, ওকে। তাহলে আমরা কি বললাম, আমরা বেরিয়াম ফলো না বেরিয়াম অ্যানামা করবো ইন কেস অফ কোয়ালিটি, যদি এটা লেস সেন্সিটিভ। বেরিয়াম অ্যানামাতে কী পাবো আমরা ল্যাট পাইপ সাইন পাবো, মানে এরকম সোজা একটা পাইপের মতো পাবো, যেখানে কোনো কি না এরকম হস্ট্রেশন ফোল্ট নাই, ওকে। এবং এখানে একটা কি আছে, ডাইলেটেশন আছে, ওকে। তাহলে 7 নম্বর ইনভেস্টিগেশন আমরা কী লিখবো, রেডিওলজি, যেখানে আমরা এক্স রে এবং বেরিয়াম অ্যানামা দুটাই কথা বলবো, ওকে। এবার আসি ট্রিটমেন্ট হচ্ছে অ্যাকর্ডিং টু তার ক্লিনিক্যাল সিমটমস অ্যান্ড ফিচার্স। যেমন দেখেন পেশেন্টের মেইন প্রবলেম হচ্ছে কি ইনফ্লামেশন। এই ইনফ্লামেশন সাইটোকাইন কী করে, আপনার প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রাইনস, এগুলোর আপনারা তো দেখেন লিউকোট্রাইন্সের রিলিজ বাড়তেছে, ওকে। পাশাপাশি দেখা যায় কি প্রোস্টাগ্ল্যান্ডিনের রিলিজও বাড়ে। তো এই প্রোস্টাগ্ল্যান্ডিন লিউকোট্রাইন্সকে টার্গেট করে আমরা কী দেবো, কক্স ইনহিবিটর করে এরকম কী করে ড্রাগ দেবো, যেমন সালফাসালাজিন, যেটা কী করে আপনার 5-ASA-কে অ্যাক্টিভেট করে, যেটা কক্স এনজেপি ইনহিবিশন করে প্রোস্টাগ্ল্যান্ডিন লিউকোট্রাইন্স কমায় ইনফ্লামেশনে কী করে এটা ম্যানেজমেন্টে সাহায্য করে। 2 নম্বর আমরা আসি বুডেসনাইড বা পেডনিসেলন বা মিথাইল পেডনিসেলন বা হাইড্রোকর্টিসন এরকম জাতীয় কর্টিকোস্টেরয়েড দেবো, যেগুলোর টার্গেট হচ্ছে ইন্টারলিউকিন 1-6 টিস্যু নেক্রোটিং ফ্যাক্টর, এগুলোকে কী করে কমায় ইনফ্লামেশনটা কমানোর চেষ্টা করে। এছাড়া অ্যান্টি-TNF অ্যান্টিবডি যেমন বায়োলজিক্স যেগুলো আছে, যেমন ইনফ্লিক্সিম্যাব দিতে পারে, ওকে, যেটা টিস্যু নেক্রোটিং ফ্যাক্টরকে টার্গেট করবে। এছাড়া ডিমার দিতে পারে, যেমন মেথোট্রেক্সের আছে, অ্যাজাথাইপ্রিন আছে, এগুলোর টার্গেট কি নিউ টি সেল কমানো, যার মাধ্যমে সাইটোকাইন কমবে। এখানে টি সেল অ্যাপোপ্টোসিস করে, এখানে হচ্ছে টি সেল রেপ্লিকেশন কমে, ওকে। এছাড়া পেশেন্টের অ্যান্টিবায়োটিক দেবো ইন কেস অফ টক্সিক মেগাকোলন, ইন্টারভেনাস রুটি দেবো। পেশেন্টের কী হয় লপারামাইড দিতে পারি বিকজ অফ ডায়রিয়া, ওকে। এছাড়া পেশেন্টকে নিউট্রিশনাল সাপোর্ট দেবো, অ্যালবুমিন লাগলে অ্যালবুমিন দেবো, বা যেটা যেরকম লাগে আর কি, হ্যাঁ। সার্জারি করবো ইন কেস অফ মেডিকেল ট্রিটমেন্ট ফেলোর, ওকে। সার্জারির ক্ষেত্রে কী করতে পারে আমরা এমন হতে পারে কি তার আপনার এই প্রোকটাইটিস আছে, দ্যাট মিনস শুধু রেকটামটা কেটে ফেলবো, দ্যাট মিনস প্রক্টোকোলেক্টমি করে যদি দরকার হয় উইথ অর উইথাউট আইলিয়ানাল পাউচ করে দিতে পারি। অথবা পেশেন্টের সম্পূর্ণ কোলন ফেলে দিচ্ছে প্যান প্রক্টোকোলেক্টমি উইথ আইলিস্টমি টিউব, তাহলে আইলিস্টমি ব্যাগ দিয়ে দিতে পারে, ওকে। তাহলে এই হচ্ছে অ্যাবাউট ম্যানেজমেন্ট। আর লাস্ট হচ্ছে কমপ্লিকেশন। একটা কমপ্লিকেশন পড়ে ফেলছি, সেটা হচ্ছে টক্সিক মেগাকোলেশন হয়ে কী হয় পারফোরেশন হতে পারে। আর কি কমপ্লিকেশন, আচ্ছা সিভিয়ার কলোনিক ইনফ্লামেশন যখন হয় তখন টক্সিক ডাইলিটেশন হয়ে যেটা হয় সেটা হচ্ছে একটা সার্জিক্যাল ইমার্জেন্সি এবং মোস্ট অফেন রিকোয়ার্স কোলেক্টমি, ওকে। পেশেন্টের দেখা যায় কি রেগুলার রিল্যাপস হচ্ছে, রিমিশন হচ্ছে, রেগুলার রিল্যাপস রিমিশন হয়, যেখানে পেশেন্টে কি হয় ফাইব্রোস্ট হয়ে স্টেনোসিস হতে পারে, ওকে। দিস ইজ অ্যানাদার কমপ্লিকেশন। অ্যান্ড থার্ড কমপ্লিকেশন হচ্ছে কি কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, ওকে। দিস 3 আর দ্য কমপ্লিকেশন। তো আমরা আলসারেটিভ কোলাইটিস পড়ে ফেলছি, আমরা ইনশাল্লাহ ক্রস ডিজিজ পড়তে আমাদের অনেক সহজ হবে। ক্রস ডিজিজের বেলায় এক্সট্রা ইন্টেনশনাল ম্যানিফেস্টেশনটা সেম, প্যাথোফিজিওলজি সেম, জাস্ট কিছু জিনিস আলাদা, সেটা আমরা নেক্সট ভিডিওটি ইনশাল্লাহ আলোচনা করব, ওকে। তাহলে ধন্যবাদ সবাইকে, সালাম।